যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনার ব্যাপারে আরও জানতে এখন কথা বলবো আমাদের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের সঙ্গে। হেলাল, মেইল ও পোস্টাল ভোট গণনায় সময় বেশি লাগায় ফলাফল পেতে অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে। তো যুক্তরাষ্ট্রের সবশেষ পরিবেশ পরিস্থিতি এখন কেমন দেখছেন? সুজানা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, বর্তমান সকল ভোটের পরিসংখ্যান বলে দিচ্ছে জো বাইডেন হতে যাচ্ছে বিশ্বের মহাশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে জো বাইডেন পেতে পারেন 306 ইলেকটোরাল ভোট। করোনার মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে এবার 10 কোটিরও বেশি মানুষ কিন্তু আগাম ভোট প্রদান করেছেন, আর সেই কারণে কিন্তু এবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে সময় লেগে যাচ্ছে। এদিকে মিশিগান ডিট্রয়েটে আজও ট্রাম্প সমর্থকরা আজ বিক্ষোভ করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বিভিন্ন শহরে কিন্তু সংঘর্ষ ঠেকাতে সকল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির প্রশাসন। এদিকে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কার্ডো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন হেরে গেলেও কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে বলে তিনি তেমনটি মনে করেন। প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্র পেতে যাচ্ছে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস সে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম এশীয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি মনোনীত হয়েছেন। আসলে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন মিডিয়ার সমর্থক, অর্থ লেনদেন এবং বড় বড় প্রযুক্তি জো বাইডেনকে প্রেসিডেন্ট বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মার্কিনীদের মতে ভোট চুরির অভিযোগ এনে নির্বাচনী ব্যবস্থাকে আসলে প্রশ্নবিদ্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সুজানা, আসলে এই ছিল সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ জানতে কথা বলবো বোস্টনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ডক্টর তৌফিক আলীর সঙ্গে। ডক্টর তৌফিক, ভোট গণনা নিয়ে দুই পক্ষের নজিরবিহীন বিপরীত আচরণ মার্কিন সমাজের বিভক্তিকে চিহ্নিত করছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, ধন্যবাদ। দেখেন, আসলে এখন তিনটা স্টেট নিয়ে, সেটা জর্জিয়া, পেনসিলভেনিয়া এবং আরিজোনা, এই তিনটা নিয়ে সবচেয়ে বেশি গোলমাল হচ্ছে। পেনসিলভেনিয়াতে বাইডেন এগিয়ে আছে প্রায় 27,000 ভোটের বেশি, কিন্তু প্রায় 1 লক্ষ ভোট বাকি আছে যেগুলো প্রভিশনাল ভোট বলে। সেগুলো ভোট এখন খুব সম্ভব এটা ট্রাম্পও বেশ অনেক ভোট পাবে। তো শেষ পর্যন্ত পেনসিলভেনিয়া কোন দিকে যাবে এটা বোঝা যাচ্ছে না। আর জর্জিয়াতে দেখা যাচ্ছে যে বাইডেন 4,000 ভোটে এগিয়ে আছে, কিন্তু এই 4,000-এর মধ্যে অনেক আরো এই মার্কিন সেনাদের ভোট এসে পড়বে। তো সেনারা কোন দিকে যাবে এখনো ঠিক জানা যাচ্ছে না। তো এইগুলো নিয়ে একদম কেউ বিজয়ী বলতে রাজি না এখন পর্যন্ত। আচ্ছা, এখন আপনি যেই প্রশ্নটা করলেন, এটা কিন্তু দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমাজে এখন খুব মানে স্পষ্টভাবে এই বিভক্তি দেখা যাচ্ছে। ডেমোক্র্যাটসরা মনে করছে সব রিপাবলিকানসরা এক্সট্রিম রাইট, এবং রিপাবলিকানসরা মনে করছে সব ডেমোক্র্যাটরা এক্সট্রিম লেফট। এই বিভক্তি কিভাবে সমাধান করা যায়, এই বাইডেনই একমাত্র উপায় হতে পারে কোনো কিছু করার ব্যাপারে। ট্রাম্পের দল মনে করে যে পুরো ইলেকশন ক্যাম্পেইন, বাইডেনের ইলেকশন ক্যাম্পেইন, ওয়াল স্ট্রিট, মিডিয়া, একই সাথে আপনার টেক কোম্পানি, এগুলো সব কিছু বাইডেনের পক্ষে গেছে, আর ট্রাম্পের পক্ষে শুধু ছিল জনগণ। সো এখন এই দুইটা একদম বিপরীত একদম ধারণা, এটা কিন্তু সহজে এটা কিভাবে অতিক্রম করা যাবে বা ব্রিজ বিল্ডিং কিভাবে করা যাবে, এটা কিন্তু স্পষ্ট কেউ কোনো আকারে বলতে পারছে না। একই সাথে আপনি মনে রাখবেন
যে এই দেশে কিন্তু হোয়াইটসরা 68%, হোয়াইট মানে সাদারা যেটা বলি আর কি, হোয়াইটসরা 68%। এই 68%-এর মধ্যে অনেকে কিন্তু তারা চাকরি পাচ্ছে না, চাকরি নেই, ম্যানুফ্যাকচারিং জবসে যারা চাকরি ছিল তাদের চাকরি নেই, বা অন্যখানেও এদের চাকরি পাচ্ছে না। এবং একই সাথে দেখছে যে ল্যাটিনো যারা এসছে, যারা 18% অথবা ব্ল্যাক, তারা অনেক বেশি চাকরি পাচ্ছে। তো এখন তারা মনে করছে যে দে আর বিং ডিপ্রাইভড। তো তারা মনে করছে সেটা মনে করছে যে দেশকে এখন একদম ল্যাটিনো আর কালোদেরকে একটু সরিয়ে ফেলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। পরবর্তীতে আমরা আবার আপনার কাছে এ ব্যাপারে ফিরে আসব। এতক্ষণ কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ডক্টর তৌফিক আলীর সঙ্গে। সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী সহ 8 সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। তালিকা হয়েছে আরও 21 জনের। দুদকের আইনজীবী বলছেন অভিযোগ প্রমাণ হলে সাজা হবে এবং পদ হারাবেন। আর টিআইবি বলছে অনৈতিকভাবে তাদের পদত্যাগ করা উচিত। এ বিষয়ে হুইপ ইকবালুর রহিম বলেন, দুর্নীতিবাজ এমপিদের প্রচলিত আইনেই বিচার হবে, কেউ পার পাবে না। আতিকা রহমানের রিপোর্ট। 2019 সালের সেপ্টেম্বরে ক্যাসিনো বিরোধী অভিযানে বেশ কজন রাঘববোয়াল ধরা পড়ে। তাদের সঙ্গে 5 সংসদ সদস্যের নামও উঠে আসে। এরপর জাতীয় সংসদের হুইপ, চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এবং সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। আমার হলফনামায় আছে, আমার ট্যাক্স ফাইলে দেওয়া আছে, সবই দেওয়া আছে, কোনো সমস্যা। লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র এমপি শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদের বিষয়ে তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক। বদনাম করার চেষ্টা চলতেছে। রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ সহ 23টি সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুদকের গোয়েন্দা ইউনিট। দুর্নীতি দমন কমিশন 8 সংসদ সদস্যের বিপুল সম্পদের হিসাব পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের কাছ থেকে। এছাড়া বর্তমান ও সাবেক 21 জন এমপি এবং তাদের স্ত্রী ও সন্তানদের নামে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। দেশে বিদেশে তথ্য উপাত্ত নিয়ে অভিযোগ যাচাই করা হচ্ছে বলে জানালেন দুদকের আইনজীবী। ইনভেস্টিগেশন হবে, তদন্ত রিপোর্ট দিবে, তদন্ত রিপোর্টের আলোকে মামলা চলে যাবে আদালতে, সেটা বিচারক তখন দেখবে। দুর্নীতি অবশ্যই একটি নৈতিক খলন। পদে রাখার যোগ্যতাটা হারাবে তখনই যদি কোনো নৈতিক খলনের দায় 2 বছরের বেশি যদি সাজা হয়ে থাকে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, এমপিদের শপথে বহাল রেখে তদন্ত কাজ চললে তা প্রভাবিত হতে পারে। স্ব-উদ্যোগেই তাদের উচিত হয়, পৃথিবীর বিভিন্ন দেশে যেটা দেখা যায়, যে সরে দাঁড়ানো 2টি কারণে। অভিযোগ যেহেতু উত্থাপিত হয়েছে, সেই কারণে নৈতিক অবস্থান থেকে আমি সরে দাঁড়ালাম। যদি আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে তো আমি আমার শপথে বহাল থাকবই। প্রভাবশালী অবস্থান তাদের ক্ষেত্রে, সেই কারণে তদন্ত, অনুসন্ধান ইত্যাদি কিন্তু তুলনামূলকভাবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে করা দুদকের মতো প্রতিষ্ঠানের জন্য সম্ভব হয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি সরকারের, তাই এমপিদের বিচারের সম্মুখীন হতে হবে। আমরা দেখেছি এমপিরাও কিন্তু কারাগারে গেছে, সংসদ সদস্য পদ বাতিলও হয়েছে। মেসেজ হচ্ছে যে যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে, অনিয়মের সাথে জড়িত থাকবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজ, আমাদেরও মেসেজ তাই। ঢাকা ও চাঁদপুরের 2 সাবেক এমপি এবং পিরোজপুরের সাবেক 1 এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনিতে সাখাওয়াত হোসেনের 5% জমি নিজ নামে সাইনবোর্ড টাঙিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সংসদ সদস্য হাজী সেলিম। দখলে নিতে জমির মালিক ও তার পরিবারকে পানিবন্দী করে রাখা সহ করেন নানা অত্যাচার, কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। গেল 3 নভেম্বর ফতুল্লার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের রায়ে জমি ফিরে পেয়েছেন আসল মালিক। নারায়ণগঞ্জ দক্ষিণ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। হাজী সেলিমের হুঙ্কার শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার জমি দখলের অভিযোগ। নারায়ণগঞ্জ ফতুল্লার পিলকুনি এলাকায় 15% জমিতে প্রায় 30 বছর ধরে পরিবার নিয়ে বাস করছেন সাখাওয়াত হোসেন। কিন্তু 5 বছর আগে হাজী সেলিম জায়গা কেনার সময় সাখাওয়াত হোসেনের 5% জমি নিজের নামে করে নেন। পরে সেলিমের বিরুদ্ধে ফতুল্লা এসিল্যান্ড অফিসে মামলা করলে সাখাওয়াত হোসেনকে বিভিন্নভাবে হয়রানি করেন হাজী সেলিম। এই বাড়িতে 30 বছর 15.5% আমার এখানে, আমার চতুর্দিক দা গাঢ় করে ফেলাইছে। আমাকে জায়গা নিয়ে জোর করে নিতে চায়, জোরে বলে হে
অনেক কথাই বলছে, এখন আমরা আর কোনো দিকে যাইতে পারতেছি না। আর 2016 সালের 31 মার্চ দায়ের করা মামলায় হাজী সেলিমকে কয়েকবার হাজির হওয়ার নোটিশ দিলেও তিনি আসেননি। প্রায় 4 বছর চলমান একটা মামলা, ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে মামলার কিছু প্রক্রিয়া থাকে, যে সময়ে সময়ে আপনার তারিখ দিতে হয়, বিবাদী তারা সময় প্রার্থনা করে, তারা হলো আমাদের এটুকু সময় লাগে। তো আজকে সৌভাগ্যবশত আজকে এই মামলার আদেশ হয়ে যায়, যেটা বাদী সাখাওয়াত হোসেনের পক্ষে যায়। হাজী সেলিমের ছেলে ইমরান সেলিম গ্রেপ্তারের পর থেকে হাজী সেলিমের পরিবারের বিরুদ্ধে জমি দখল সহ নানা কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গণমাধ্যমে। গত 1 নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় সেলিমের দখলে থাকা জমি উদ্ধার করে জেলা প্রশাসন। দীপ্তচন্দ্র পাল, RTV। আজ 7 নভেম্বর, ঘটনাবহুল আলোচিত একটি দিন। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। সেদিনের অভ্যুত্থানের অন্যতম অনুঘটক রাজনৈতিক দল জাসদের চোখে দিনটি সিপাহী বিপ্লব দিবস। আওয়ামী লীগ দিনটিকে পালন করে মুক্তিযোদ্ধা কিংবা সেনা হত্যা দিবস হিসেবে। দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় দফায় দাম বেঁধে দেওয়ার 2 সপ্তাহ পার হয়ে গেলেও রাজধানীর খুচরা বাজারে কমছেই না আলুর দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি 45 টাকায়, তবে পাইকারি বাজারে 3 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। এদিকে বাজারে শীতের মৌসুমি সবজির সরবরাহ বাড়ছে, তবে 50 টাকার নিচে নামছে না দাম। নদীতে মাছ ধরা চালু হওয়ার পর ফের বাজারে মিলছে ইলিশ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। গরু ও খাসি মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। 15 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহ কেমন দেখছেন, এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান। যারা আসলে বাজারে পণ্যের সরবরাহ বেশ ভালোই আমরা দেখছি আজকে। বিশেষ করে আমি যদি আলুর বাজারের কথা বলি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের আলুর পাইকারি বাজার। গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীর এই পাইকারি বাজারে কিন্তু আলুর দাম বেশ খানিকটা কমেছে। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছে পাইকারি বাজারে 38 থেকে 42 টাকার মধ্যে, সেই আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকার মধ্যে। তবে একটি বিষয় লক্ষণীয় যে এই পাইকারি বাজারে আলুর দাম কমলেও খুচরা বাজারে কিন্তু একদমই দাম কমছে না। খুচরা বাজারে আজকেও 45 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে এই বাজারগুলোতে আসলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে প্রতিদিন, সে কারণে আসলে আলুর দাম এখানে সহনীয় মাত্রায় থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান কিন্তু পাইকারি বাজারে চালানো হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু সেই বাজারটা কিন্তু আসলে নজরদারি বাইরে রয়ে গেছে এক ধরনের বলা যায়, সেই জন্য দামও কমছে না। তো সুজানা, সবজির বাজারের কথা যদি বলি, মৌসুমী সবজি চলে আসছে বেশ। আজকে দেখলাম যে অনেক পরিমাণ সবজি আসছে, তবে দামটা কিন্তু আসলে বাড়তি দেখা যাচ্ছে। 50 টাকার নিচে কোনো সবজি নামছে না। তাছাড়া ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে, নতুন ইলিশ চলে আসছে। দামটা 750 থেকে 800 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে চালের বাজারে যা আগের বাড়তি দাম ছিল, 3 থেকে 4 টাকা বাড়তি দাম ছিল চাল, সেই আগের দামটাই কিন্তু চাল এখন বিক্রি হচ্ছে। তবে 15 টাকা আমি জানানো হয়েছে যে 15 টাকা কিন্তু বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তো সুজানা, এই ছিল আজকে আমার কাছে বাজার দরের হালচাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেলিম। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। এতে 4.5 ঘন্টা বন্ধ থাকার পর 9টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোরে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকায় একটি বাসকে ট্রেন ধাক্কা দেয়। এতে বাসের 2 যাত্রী মারা যান। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কবির হোসেন জানান, ভোরে বালিয়াদি এলাকার রেল ক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। আগুনে ঝলসে জীবন দিতে হলো যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসকে।
স্বজনদের অভিযোগ, চোখের সামনে এমন ঘটনা ঘটলেও তাকে রক্ষা করেনি স্বামী প্রদীপ। অভিযোগ ওঠায় প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর থেকে বিএম ফারুকের রিপোর্ট জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পুতুল রানী দাস। প্রতিবেশীর টিউবওয়েলে যাওয়া নিয়ে ঝগড়া হওয়ায় তাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন তার স্বামী। বিষয়টি নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামীর প্ররোচনায় পুতুল নিজের শরীরে আগুন ধরিয়ে দিলেও তাকে রক্ষার কোনো চেষ্টাই করেননি স্বামী, এমন অভিযোগ পুতুলের পরিবারের। শ্বশুর বাড়ি বেড়াতে যাইও, আমার বাড়ি বেড়াতে যাইও আমার মেয়ে 2-3 চালান ধরে মেদিস, ঘরে তালা দেশে, ভিতরে তালা দিয়ে তো এইভাবে আগুন ধরাই দেশে। ওর কারোর সাথে মিষ্টি দেবে না, কারো দুয়ারে জাতি দেবে না, ওই ঘরের মধ্যে ফেলাই নির্যাতন করবে। প্রতিবেশীরা জানান মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। সেখান থেকে সকালে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান পুতুল। দরজা খোলো, তা বলছে চাবি খুঁজে পাচ্ছি না, তারপরে দাদা দরজা ভেঙে তা ঢুকেছে। ও খাটে বসতে লেবে পারে এরকম করে বাতাস যে ওর গায়ে হাত দিলে বসছে, তার আগে খাটে পরে বসেছিল। অবশ্য পুতুলের স্বামী প্রদীপ অভিযোগ অস্বীকার করেন। ঠেকা দিয়ে হাত পড়ে গেছে, লোকজন যেটা বলছে সেটা মিথ্যে কথা, আমি ওরে পুরাইনি। এদিকে পুলিশ বলছে অভিযোগ ওঠায় প্রদীপকে আটক করা হয়েছে। তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি সদর হাসপাতালে পুলিশ পাহারায়, আর পরবর্তী যে আইনি কার্যক্রমগুলো আছে মামলা রুজু সেটার প্রক্রিয়াধীন আছে। শাহাবুদ্দিন শিহাব, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।